দিয়ে আমাদের এখানে ককটেল হামলা করা হয়েছে। এখানে কোনো পরিকল্পনা থাকলে সেটা বলেন। আমি দায়িত্ববান একজন ব্যক্তি হিসেবে আমি মনে করি তাইলে বিদ্যুৎ প্রোগ্রাম 3টায় শুরু হওয়ার কথা। ব্যবস্থা করে দেন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ থাকে না, আপনারা কেন দায়িত্ব আছেন? আপনি তাহলে পদত্যাগ করেন, হিসেবে পদত্যাগ করেন। আজকের এই ঘটনার জন্য আপনি পদত্যাগ করবেন কিনা এটা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চলবে না, যেটা আমি আপনাকে বলি যে আপনারা আমাকে অসম্মানিত করলেন আমাদের কাছে। আপনি ভাবেন না, আমি ব্যক্তিগতভাবে আমি বলবো যে এই জিনিসটা ঘটার জন্য এটা তো আমাদের নিয়ন্ত্রণে ছিল। ওরা একটা ঘন্টা স্যার আমরা স্যার আইএমএল এর সাথে গিয়েছি, সেখানে কারেন্ট আছে, কিন্তু যখন স্যার আমরা ডিরেক্টর স্যারকে কল দিয়েছি তখন স্যার বলছে একটা ইলেকট্রিসিটি নাই। স্যার এটা যদি সোশ্যাল সায়েন্সে শুধু হতো তাহলে আমরা এটাকে কনসিডার করতাম, কিন্তু স্যার কল খবরেও কিভাবে স্যার যখন আগে ইলেকট্রিসিটি থাকে আমরা ফোন করার পর আর ইলেকট্রিসিটি থাকে না। স্যার আইএমএল ইলেকট্রিসিটি আছে বাট আমরা ফোন করার পর আর ইলেকট্রিসিটি নাই। এটাকে স্যার আমাদের প্রশাসনের সবাই মিলে এই ডিসিশন নিছে যে শুধু টিএসসি তে কারেন্ট থাকবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোথাও থাকবে না। এবং আপনারা দেখেছেন যে আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করেও, এই জাতীয় শক্তির কর্মসূচিকে কেন্দ্র করে এখানে বিদ্যুৎ অফ করে দেওয়া হয়েছে। তো এখানে একজন ডিন এসেছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের, তো ওনাকে আমি বলেছিলাম যে জিজ্ঞাসা করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সময় 2টা প্রোগ্রাম হচ্ছে, একটাতে স্বরাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণ করছে জাতীয়তাবাদী ছাত্র দলের, আরেকটাতে জাতীয় ছাত্র শক্তি আছে, এখানে জাতীয় নাগরিক পার্টি বিরোধী দলের প্রতিনিধি হিসেবে আমরা অংশগ্রহণ করছি, কথা বলছি। সেখানে যদি যথাযথভাবে সব আয়োজন থাকে এইখানে কেন থাকবে না, এবং সেটার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন নিবে না? এই ধরনের ঘটনা হচ্ছে বিশ্ববিদ্যালয় যে অগণতান্ত্রিক হয়ে যাচ্ছে সেটার নমুনা। বিশ্ববিদ্যালয়ের বিরোধী দলমতকে কতটুকু স্পেস দেওয়া হচ্ছে, গণতান্ত্রিক সহাবস্থান থাকছে কিনা সেটার নমুনা। এবং আমরা খুব পরক্ষণে একটা ম্যাজিক দেখলাম যে বিদ্যুৎ চলে আসলো। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম ম্যাজিক চলে, তো সারা বাংলাদেশে আমরা জানি বিদ্যুতের সংকট। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন বিদ্যুতের সংকট, কয়েক ঘন্টা বিদ্যুৎ থাকছে না। বন্যায় আমরা দেখি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাঁটু সমান পানি উঠে যাচ্ছে, হল থেকে ছেলেমেয়েরা বের হতে পারছে না। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতি আমাদের আহ্বান থাকবে যে এটা কোনো গতানুগতিক সরকার না, গতানুগতিক কোনো সময়ে আমরা নাই যে ওনারা একটা নির্বাচিত সরকারের মাধ্যমে এসেছেন বলেই তারা গতানুগতিকভাবে বিশ্ববিদ্যালয় চালাবে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ কিন্তু মেনে নেবে না। আমরা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আছি, বাস্তবতায় আছি। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল ধরনের নাগরিক এবং শিক্ষার্থী সুলভ সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে, শিক্ষার মান উন্নয়নে যথাযথ ব্যবস্থা নিতে হবে, এবং এই বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেটার ধারাবাহিকতা রক্ষা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ, এই সরকার এসেও আগের প্রক্রিয়াতেই ভিসি নিয়োগ হয়েছে, দলীয় না নির্দলীয় আমি সে বিতর্কে যাব না। ভিসি বা শিক্ষকের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের একটা প্রক্রিয়া আছে। সিনেট থেকে 3 জনের প্যানেল রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়, আচার্য বরাবর, আচার্য সেখান থেকে একজন বেছে নেয়। এবং আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় একসময় দেখেছিলাম যে এই সময় সাদা দলপন্থী শিক্ষকরা বয়কট করেছে বিভিন্ন সময়, এবং নীল দলের শিক্ষকেরা তারা নিজেরাই ঐক্যমতে পৌঁছাতে পারতো না নিজেদের মধ্যে যে কে বেশি হবে। তো সেই ভিসি নিয়োগ প্রক্রিয়াও সেই সময়েও বিতর্কিত ছিল। একটা ভিসি নিয়োগ প্রক্রিয়ার যাতে আমরা একজন মেধাবী, আমরা একজন শিক্ষক পাই, শিক্ষার্থী বান্ধব শিক্ষক পাই ভিসি হিসেবে, সেটার জন্য ব্যবস্থা নেওয়ার কথা ছিল। সেই 73-এর অধ্যাদেশের বিরুদ্ধে যারা স্বায়ত্তশাসিত আইন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হয়। তো এবারের সরকারও কিন্তু সেই একই প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়েছে। একই প্রক্রিয়ায় না, আসলে সিনেট থেকেও আসেন, এটা সরাসরি আচার্য রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে ভিসি নিয়োগ করেছে। অন্তর্বর্তী সরকারের সময় একটা জরুরি অবস্থা ছিল, তৎকালীন যেহেতু সকল ভিসি সেই সময় পালিয়ে গিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো অকার্যকর, সেই সময়ে রাষ্ট্রপতি সরাসরি নিয়োগ করেছিল ভিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়। কিন্তু এই সরকার, নির্বাচিত সরকার,
5 বছরের জন্য নির্বাচিত হয়েছে। ফলে এই সরকারের সময় আমরা আশা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ স্বায়ত্তশাসিত 4টা বিশ্ববিদ্যালয় এবং অন্য সকল বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের একটা সুষ্ঠু প্রক্রিয়া অবলম্বন করা হবে। একটা বাছাই কমিটির মাধ্যমে ভিসি নিয়োগ করা হবে, যেটা পৃথিবীর বিভিন্ন দেশে এইভাবেই গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ করা হয়। ফলে আমাদের আহ্বান থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি উন্নত মানের গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়, গণতান্ত্রিক একটা বিশ্ববিদ্যালয় করার জন্য ভিসি নিয়োগ, শিক্ষক নিয়োগ, এই প্রক্রিয়াগুলো সুষ্ঠুভাবে হওয়া উচিত এবং সকলেরই যাতে সেখানে গণতান্ত্রিক পরিবেশ থাকে, কথা বলার সেই ধরনের পরিবেশ নিশ্চিত করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব। দ্বিতীয়ত 15ই জুলাইয়ের স্মৃতিচারণ অনেকেই করেছেন। আমি জানি না 15ই জুলাইয়ের যারা হামলা করেছিল সেই হামলাকারীরা কয়জন গ্রেফতার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত সেই তালিকা ছাত্রদের সামনে প্রকাশ করা এবং সেটার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া। আগের সময় মামলা হয়েছে, আগের বিশ্ববিদ্যালয়ের ভিসিও সেই ব্যবস্থা নিতে পারে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15ই জুলাইয়ের যারা হামলাকারী ছিল তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে, দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। এবং যেই সকল নীল দলের শিক্ষকেরা এই সকল হামলাকে বৈধতা দিয়েছে, নির্দেশনা দিয়েছে এবং অনেকে সরাসরি মাঠে ছিল সেই সময়, তারা মাঠে নেমে কর্মসূচিও করেছে। ফলে সেই সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামের যারা দালাল ছিল আওয়ামী লীগের ফ্যাসিস্টদের, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা দেখছি প্রশাসনের বিভিন্ন জায়গায়, শুধু বিশ্ববিদ্যালয় সরকার প্রশাসনেরও আওয়ামী দালালরা রয়েছে যারা এই ধরনের বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, সেই ধরনের পরিকল্পনা করছে। বিশ্ববিদ্যালয়কে ঘিরেও একই ধরনের ষড়যন্ত্র রয়েছে। নীল দলের শিক্ষকরা এখনও সেই ধরনের ষড়যন্ত্রে রয়েছে। আমরা আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠন ফ্যাসিবাদের প্রশ্নে তাদের মধ্যে সেই ঐক্য অটুট রাখবে। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি যে ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি সাক্ষাৎকার, যিনি ডিসেম্বরে দেশে আসবেন, আত্মসমর্পণ করবে। আমরা জানি ডিসেম্বর আত্মসমর্পণের মাস, তো ডিসেম্বরেই সবাই আত্মসমর্পণ করে। তো শেখ হাসিনা ডিসেম্বরে আসবে কি কবে আসবে এটা বাংলাদেশ সরকারকে নির্ধারণ করতে হবে। এবং গতকালকে সরকারের জায়গা থেকেও স্পষ্ট করা হয়েছে যে শেখ হাসিনার আত্মসমর্পণের আসলে কোনো সুযোগ নাই। তিনি আসবেন এবং তাকে আসামাত্রই এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হবে এবং তার রায় কার্যকর করা হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলার সময় ওনার স্বভাবসুলভভাবেই উনি এখানে একটা নোক্তা রেখেছেন, একটা ফাঁদ রেখেছেন যে আপিল করা যাবে কিনা সেটা আইন ব্যবস্থা নেবে, আপিল করা যাবে না। শেখ হাসিনার মামলার আপিলের রায় যখন হয়েছে, আপিল করার সুযোগ ছিল 30 দিন। সেই 30 দিনে শেখ হাসিনার পক্ষ থেকে কেউ আপিল করে নাই। ফলে শেখ হাসিনার মামলার রায়ে কোনো আপিলের সুযোগ নাই। এবং আমরা আশা রাখি সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত কমপ্লিট জাস্টিস হিসেবে শেখ হাসিনার যে ফাঁসির রায়, সেই রায়কেই বহাল রেখে সেটাকে কার্যকরের ঘোষণা দেবে। তিনি আসা মাত্র এই দেশে। ফলে আমরা বিচারের ব্যাপারে অগ্রগতি চাই এই সরকারের কাছ থেকে। দ্বিতীয়ত, সংস্কারের প্রশ্নে আমরা মনে করি বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে এদেশের গণ অভ্যুত্থানকামী, পরিবর্তনকামী মানুষের সাথে প্রতারণা করেছে। তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলছে, কিন্তু আমরা এখন পর্যন্ত তার কোনো নির্দেশনা দেখছি না। আমাদের যে সকল মৌলিক সংস্কারের দাবি ছিল, গুম অধ্যাদেশ, পুলিশ সংস্কার অধ্যাদেশ, বিচার বিভাগের আলাদা সচিবালয়ের অধ্যাদেশ, সকল অধ্যাদেশগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। মানবাধিকারের অধ্যাদেশ এবং যেখানে দাবি ছিল নতুন সংবিধান বা সংবিধান পুনর্লিখন, সেটাকে এনে সংশোধনে ঢুকানো হয়েছে। এবং গণভোটকে অস্বীকার করা হচ্ছে। গণভোটের যেই আদেশের ভিত্তিতে গণভোট হয়েছে, নির্বাচন হয়েছে, বিদ্যমান সংবিধানের অধীনে নির্বাচন হয় নাই। নির্বাচন হয়েছে গণভোটের যে আদেশ, সেই আদেশ অনুসারে গণভোট এবং জাতীয় নির্বাচন, দুইটি নির্বাচন হয়েছে। এবং এই আদেশ দিয়েছে বর্তমান রাষ্ট্রপতি, ফ্যাসিস্ট রাষ্ট্রপতি, যাকে বিএনপি সরকার এখনো বহাল রাখছে। তাহলে সেই আদেশ যদি অবৈধ হয়, এই রাষ্ট্রপতি কিভাবে বৈধ হয়?
সেই রাষ্ট্রপতিকে তারা কিভাবে কেন বহাল রাখছে? তাহলে সংবিধান বিরোধী যদি আদেশ রাষ্ট্রপতি দিয়ে থাকে তাহলে রাষ্ট্রপতির তো বিচার হওয়া উচিত। তাহলে বর্তমান সরকার তো সেই ধরনের বিচারের কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা সংবিধান সংস্কার পরিষদ শপথ নিয়েছি, এই শপথ আমরা নিজে নিজে নিই নাই। এই শপথ আমাদেরকে কে পড়িয়েছে? প্রধান নির্বাচন কমিশনার পড়িয়েছে। শপথনামা দিয়েছে নির্বাচন কমিশনার। সেই শপথ যদি সংবিধান বিরোধী হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনার একটা সংবিধান বিরোধী কাজ করেছে, তার তো গ্রেফতার হওয়া উচিত, তার বিচার হওয়া উচিত। কিন্তু সেই একই নির্বাচন কমিশনের অধীনে বর্তমান সরকার স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করছে। ফলে আমরা বলবো জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করতে হলে অবশ্যই বিচার সংস্কার এবং নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। শুধু মুখে জুলাইয়ের কথা বললে হবে না। এবং গতকালকে সংসদেও বলা হয়েছে যে জুলাই আমরা ধারণ করি, কিন্তু জুলাই নিয়ে আমরা রাজনীতি করি না। জুলাই নিয়ে অবশ্যই রাজনীতি করতে হবে, কারণ নতুন বাংলাদেশের রাজনীতি হচ্ছে জুলাইয়ের রাজনীতি। সেই রাজনীতি বলে যে আমরা স্বৈরতন্ত্রে ফেরত যাব না, আমরা গণতন্ত্রে যাব। সেই রাজনীতি বলে আমরা বৈষম্যপূর্ণ বাংলাদেশ চাই না, আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই, আমরা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চাই, আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই, আমাদের পররাষ্ট্রনীতি চাই। ফলে জুলাইয়ের রাজনীতির বিপরীত রাজনীতি হচ্ছে ফ্যাসিবাদী রাজনীতি। জুলাইয়ের সময় বাংলাদেশ বিভাজিত হয়ে গিয়েছিল। বাংলাদেশে দুইটি পক্ষ স্পষ্ট ছিল, ফ্যাসিবাদের পক্ষ আর গণ অভ্যুত্থানের পক্ষ, জুলাই বিপ্লবের পক্ষ। আমরা মনে করি বিএনপি সরকার জুলাই বিপ্লবের পক্ষে ছিল এবং এখনও থাকবে, এবং তাকে থাকতে হলে তাকে সংস্কারের মাধ্যমে, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে, গণভোটের আদেশ বাস্তবায়নের মাধ্যমেই এটা প্রমাণ করতে হবে। অন্যথা আমরা দেখছি বিএনপির অধীনে, বিএনপির আশ্রয়ে প্রশ্রয়ে মিডিয়ায় এবং তাদের কিছু এমপি জুলাই গণ অভ্যুত্থানকে বিকৃত করে, জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যেভাবে কথা বলে যাচ্ছে, আমরা আশা করব বিএনপি দলগতভাবে তার বিচার চাবে, দলগতভাবে তার ব্যবস্থা নেবে এবং তাদেরকে যথাযথভাবে বিচারের আওতায় আনা হবে। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা আশা করব যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক লড়াই সংগ্রামের পরে এটা সত্যই যে 36 দিনে এই গণ অভ্যুত্থান হয় নাই। আমরাও 36 দিনের আন্দোলন করি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, লড়াই সংগ্রাম করেছি। আমাদের যারা পূর্বসূরি ছিলেন তারা আরও দীর্ঘ সময় ধরে এ আন্দোলনে লড়াই সংগ্রাম করেছে, নির্যাতিত নিপীড়িত হয়েছে। নানান মানুষের, নানান অংশীজনের নানান সংগ্রাম এবং আত্মত্যাগের ফলে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল। এই জুলাই অভ্যুত্থান সকলের, সবার, এবং এই জুলাই বিপ্লবকে টিকিয়ে রাখতে হবে সকলের। যারা বলে জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হয়েছে, তারা আসলে প্রকারান্তরে জুলাই গণ অভ্যুত্থানকে অস্বীকার করতে চায়। আমরা মনে করি জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সবচেয়ে বেশি দায়িত্ব যে পুরো বাংলাদেশে যা কিছু হয়ে যাক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই জুলাই অভ্যুত্থানের যাত্রা শুরু হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকতে হবে এবং বাংলাদেশের জনগণের পক্ষে থাকতে হবে, এবং ফ্যাসিস্ট যত ধরনের ষড়যন্ত্র এবং পায়তারা আছে সব কিছু রুখে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকবে, যুগে যুগে লড়াই সংগ্রাম করে যাবে এদেশের জনগণের পক্ষে। যেরকমটা আমরা 1971 সালে দেখেছি, 69-এ দেখেছি, 47-এ দেখেছি। সকল গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের এই পূর্ববঙ্গের মানুষের অধিকারের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, যুগে যুগে থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। জাতীয় ছাত্র শক্তি সেই লড়াইকে ধারণ করে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশা ব্যক্ত রাখছি। ইনকিলাব জিন্দাবাদ।